আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি বেলায়েত হুসাইন। আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে টাগ কোয়েশ্চন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের বিষয়টি হচ্ছে টাগ কোয়েশ্চন অথবা কোয়েশ্চন টাগ। আমরা ইতিপূর্বে পার্ট 1 আলোচনা করেছি। আপনারা যারা সেই পার্ট 1 এর ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওটি দেখার পর এই ভিডিওতে আসবেন, নতুবা কোনো কিছু বুঝতে পারবেন না। তাহলে আমরা পার্ট 2তে চলে যাই। আর তাছাড়া এই বিষয়টি হচ্ছে মূলত 9-10-এর কাজে। আপনারা যারা 9-10-এর ছাত্রছাত্রী রয়েছেন তারা অবশ্যই দেখতে পারেন। তাহলে আমাদের আজকের যে বিষয়টি আমরা ইতিপূর্বে অবশ্যই আলোচনা করে ফেলেছি। আমাদের পার্ট 1 অর্থাৎ 8টি নিয়ম আমি আলোচনা করেছি। আমি আজকে 9 নম্বর নিয়ম থেকে শুরু করব। তাহলে এই যে একটু লক্ষ্য রাখবেন, এখানে 9 নম্বর নিয়মটি হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি যদি সাম অফ, মেনি অফ, অল অফ, এভরি ওয়ান অফ, মোস্ট অফ, নান অফ এর পরবর্তী প্রোনাউন এর সাবজেক্ট ফর্ম করে তার টাগ করতে হয়। আচ্ছা, আপনারা যদি এখানে কোনো কিছু বুঝতে নাও পারেন তাহলে অবশ্যই উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে যদি সাবজেক্ট, এই যে সাম অফ, মেনি অফ, অল অফ বা এভরি ওয়ান অফ, মোস্ট অফ বা নান অফ এর পরে এই যে বিষয়গুলোর পরে যদি অবশ্যই এখানে অবজেক্ট থাকবে। আমরা সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, আশা করি এই বিষয় সম্পর্কে সবার জানা রয়েছে, কারণ আমি ইতিপূর্বে এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছি। তাহলে এই যে অল অফ আস, এখানে কি অবশ্যই অবজেক্ট রূপ, এই যে আস এটি কিন্তু অবজেক্ট। তাহলে আমরা এখানে অবশ্যই সাবজেক্ট, আসের কিন্তু সাবজেক্ট হচ্ছে উই, আমরা এখানে উই বসিয়েছি। এই যে এখানে কিন্তু দ্যাম রয়েছে, আমরা এখানে কিন্তু অবশ্যই দে বসিয়েছি। এখানে ইউ রয়েছে, এটি সাবজেক্টও ইউ, অবজেক্টও ইউ, কাজে আমরা এখানে কি বসিয়েছি ইউ। আমি আরও একটু বিষয় আমি আরও একটু বিষয় দেখাতে চাই। যে বিষয়টি হচ্ছে যে আমরা অল অফ আস, এই যে আসের পরিবর্তে আমাদের সাবজেক্ট রূপ বসাবো, আর বাকি সব কিছু আমাদের পূর্বের নিয়ম অনুসারে। তাহলে আমরা এই উদাহরণটি একটু লক্ষ্য রাখি। এই যে অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, এখানে আমরা প্রথমেই লক্ষ্য রাখবো যেহেতু এটি অল অফ আস দ্বারা শুরু হয়েছে বা অল অফ বাক্যটি, এবং সেটি কিন্তু আমাদের এই যে অবজেক্টে কিন্তু সাবজেক্ট হবে, আমরা সেটি বুঝতে পারলাম। এখানে কোনো সাহায্যকারী, আমাদের পূর্বের নিয়ম অনুসারে এখানে কোনো সাহায্যকারী রয়েছে, অবশ্যই কোনো সাহায্যকারী নেই। আমরা কি তাকাবো, আমরা অবশ্যই বার্বের ফর্মের দিকে তাকাবো। এই যে অ্যাটেন্ডেড, এই বার্বটি কি প্রেজেন্ট ফর্ম না কি পাস্ট ফর্ম, এটি অবশ্যই পাস্ট ফর্ম। তাহলে আমরা পাস্ট ফর্মের জন্য আমি ইতিপূর্বে বলেছিলাম যে আমাদের নিয়মে যে যদি সাহায্যকারী থাকে তাহলে আমাদের সাহায্যকারী নট দিতে হবে, আর যদি সাহায্যকারী না থাকে তাহলে আমরা অবশ্যই ডু, ডাজ, ডিড নট বসাবো। এখানে দেখুন, এখানে অবশ্যই নেগেটিভ কিন্তু নয়, আমরা এখানে অবশ্যই ডিড আনবো, কারণ এটি হচ্ছে বার্বের পাস্ট ফর্ম। আমরা এখানে ডিড নিলাম, এটি কি কোনো নেগেটিভ, এখানে কি কোনো নেগেটিভ রয়েছে না, অবশ্যই এখানে কোনো নেগেটিভ নেই। কাজে আমরা কি করব, এই যে ডিডের সাথে আমরা নট যুক্ত করেছি, ডিড আন্ট হয়েছে। এরপর আমরা এই যে আস যেটি রয়েছে, এই আস এটি কিন্তু অবজেক্ট ফর্ম বা অবজেক্ট রূপ, আমরা এখানে এই আসের সাবজেক্ট হচ্ছে উই, যে আমরা এখানে উই বসিয়েছি। এরপরে উদাহরণটি একটু লক্ষ্য রাখবেন, যেখানে রয়েছে অল অফ দেম আর ভেরি সিনসিয়ার। তাহলে আমরা পূর্বের নিয়ম অনুসারে এখানে কোনো সাহায্যকারী রয়েছে, অবশ্যই সাহায্যকারী রয়েছে। তাহলে কি রয়েছে আর, এখানে কি কোনো নেগেটিভ রয়েছে না, এখানে কোনো নেগেটিভ নেই। কাজে আমরা কি করব, নেগেটিভ যুক্ত করব। তাহলে আরেন্ট, এই যে আর নটের সঙ্গে রয়েছে আরেন্ট। এরপর আমরা এই যে দেমের কিন্তু সাবজেক্ট হচ্ছে দে, তাহলে আরেন্ট দে। এরপরে এই যে সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, এখানে কি কোনো সাহায্যকারী রয়েছে, অবশ্যই রয়েছে। কি রয়েছে, ক্যান। এই যে আমরা ক্যান বসিয়েছি, এখানে কি কোনো নেগেটিভ রয়েছে না, এখানে কোনো নেগেটিভ নেই। কাজে আমরা কি করব, নেগেটিভ করতে হবে। তাহলে আমরা যদি নট যুক্ত করি তাহলে হবে কান্ট। এরপর আমরা এই যে এখানে রয়েছে ইউ, এটি কিন্তু সাবজেক্টও ইউ, অবজেক্টও ইউ, কাজে আমরা এখানে ইউ বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 10 নম্বরের যে নিয়মটি হচ্ছে একটু লক্ষ্য রাখবেন, যে এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত হাউ অথবা ওয়াটে দ্বারা শুরু হলে সাবজেক্ট বার বাক্যের শেষে থাকে এবং পূর্বের নিয়ম অনুসারে করতে হবে। আচ্ছা, আমি এটি একটু বলতে চাই যে এক্সক্লামেটরি সেন্টেন্স, যে আমি এখানে যে শুধু এভাবে বলছি যে এভাবে শুরু হবে, কথাটি কিন্তু এমন না, বিভিন্নভাবে শুরু হতে পারে। তারপরে এই যে এই নিয়মটি সবচেয়ে বেশি প্রচলিত এবং এই ধরনের নিয়ম তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, তাই আমি এই নিয়মটি দিয়েছি। আপনারা এক্সক্লামেটরি সেন্টেন্স আপনারা চিনবেন কীভাবে, সাধারণত হাউ অথবা ওয়াটের দ্বারা বাক্য শুরু হবে। আপনারা এখন তো প্রশ্ন করতে পারবেন যে আমাদের প্রশ্ন যে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা আমরা কিন্তু প্রশ্ন করি, কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড পরে কিন্তু সাহায্যকারী অবশ্যই থাকে আমাদের প্রশ্ন করার নিয়ম অনুসারে। কিন্তু এখানে অবশ্যই প্রশ্ন হবে না, কারণ আমাদের কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড পরে কিন্তু কোনো সাহায্যকারী থাকে না।
কাজে আমরা যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ অথবা এই যে হাউ অথবা হোয়াটের দ্বারা শুরু হয় এবং হাউ অথবা হোয়াটের দ্বারা শুরু হবে এবং এই যে সাবজেক্ট এবং ভার্ব এটি কিন্তু সাধারণত বাক্যের শেষে থাকবে। সাধারণত আমি বলছি, হয়তো ব্যতিক্রম থাকতে পারে। সাধারণত বাক্যের শেষে এই যে আমাদের সাবজেক্ট কিন্তু ইজ, এই যে এখানে রয়েছে যে হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, এখানে এই যে এখানে কিন্তু ফুল সম্পর্কে বলা হচ্ছে, কি চমৎকার বা কি সুন্দর ফুলটি। তাহলে তাহলে আমাদের এই যে এখানে লক্ষ্য রাখবেন, এখানে যে সাবজেক্টটি রয়েছে এটি কিন্তু দ্য ফ্লাওয়ার, এখানে কিন্তু ফুল সম্পর্কে বলা হচ্ছে। এরপর আপনারা লক্ষ্য রাখবেন আমরা এটি কীভাবে করবো, আমাদের পূর্বের নিয়ম অনুসারে কিন্তু করব, আমরা পূর্বের নিয়ম অনুসারে কিন্তু করব, আমরা কোনো পরিবর্তন করবো না। প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে এখানে কোনো সাবজেক্ট রয়েছে, এখানে কি সাবজেক্ট কোথায়, এই যে দ্য ফ্লাওয়ার, কারণ এখানে ফুল সম্পর্কে বলা হচ্ছে। এরপর আপনারা লক্ষ্য রাখবেন এখানে কোনো সাহায্যকারী রয়েছে আমাদের পূর্বের নিয়ম অনুসারে, হ্যাঁ অবশ্যই সাহায্যকারী রয়েছে, কী রয়েছে ইজ। তাহলে এখানে কি কোনো নেগেটিভ রয়েছে, না এখানে নেগেটিভ নেই, কাজে আমরা কী করবো নেগেটিভ যোগ করতে হবে, তাহলে কী হবে ইজন্ট। এরপরে এই যে দ্য ফ্লাওয়ার, আমরা বলেছিলাম যে ব্যক্তির পরিবর্তে ই অথবা সি, বস্তুর পরিবর্তে কিন্তু ইট, যে দ্য ফ্লাওয়ার এটি কি ব্যক্তি নাকি বস্তু, এই যে সাবজেক্ট যেটি এই সাবজেক্ট এটি কিন্তু আমাদের সাবজেক্টের পরিবর্তে, এই যে হাও কিন্তু সাবজেক্ট নয়, ফাইন কিন্তু সাবজেক্ট নয়, আমাদের এখানে ফুল সম্পর্কে বলা হচ্ছে, কাজে আমরা এই যে দ্য ফ্লাওয়ার এটি কিন্তু আমাদের সাবজেক্ট। আর তাছাড়া আপনারা লক্ষ্য রাখবেন যে সাহায্যকারী বা বার্বের পূর্বেই কিন্তু সাবজেক্ট হয়, আপনারা সেটি দেখে অবশ্যই চিনতে পারবেন। তাহলে আমাদের এই যে দ্য ফ্লাওয়ার এটি কিন্তু অবশ্যই সাবজেক্ট, দ্য ফ্লাওয়ার ইজ, আমরা এই যে এটি কিন্তু অক্সিলারি বা সাহায্যকারী বার্ব, এটি মেইন বার্ব হিসেবে বসাতে পারে। তাহলে আমরা এই যে দ্য ফ্লাওয়ার এটি অবশ্যই আমাদের সাবজেক্ট, এটি আমরা যেহেতু দ্য ফ্লাওয়ার বসাতে পারবো না, কারণ এটি হচ্ছে নাউন, আমরা বসাতে হবে প্রোনাউন। তাহলে আমরা প্রথমে বসালাম ইজেন্ট, মানে ইজেন্ট বসালাম, তারপরে দ্য ফ্লাওয়ারের পরিবর্তে আমরা কী বসিয়েছি ইট, এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছি। এই যে এরপর লক্ষ্য রাখুন যে হাউ সুইটলি দ্য বার্ড সিংস, মানে পাখিটির গান কি মিষ্টি। তাহলে এই যে একটু লক্ষ্য রাখবেন যে আমাদের এখানে এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্ট এবং সাধারণত বাক্যের কিন্তু শেষে রয়েছে। আমরা এই যে বাক্য কাকে সম্পর্কে বলা আছে, অবশ্যই দ্য বার্ড সম্পর্কে, পাখি সম্পর্কে বলা আছে, এবং এই যে সিংস এটি কিন্তু বার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। কাজে আমরা কি করব, আমরা যদি এখানে কি কোনো সাহায্যকারী রয়েছে, না এখানে কোনো সাহায্যকারী নেই, তাহলে আমরা কি করব ডু ডাজ ডিড আনবো। এখানে কি হবে, ডাজ হবে, ডু হবে না ডাজ হবে, অবশ্যই ডাজ হবে, কারণ এটি মানে মেইন বার্বের সাথে বা বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত হচ্ছে, কাজে আমরা কী নেব ডাজ, যেহেতু এখানে নেগেটিভ নেই তাহলে আমরা কী হবে ডাজেন্ট। এরপরে এই যে দ্য বার্ড এটি অবশ্যই একটি প্রাণী, এটি আমরা একটি বস্তু হিসেবে ধরে নিতে পারি, যেহেতু ব্যক্তি নয়, কাজে আমরা কী করব এই যে ইট, তাহলে ডাজেন্ট ইট। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলুন 11 নম্বর যে নিয়মটি, এখানে বলা হচ্ছে কোনো বাক্যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু থাকে, তাহলে হ্যাভ টু এর পরিবর্তে ডু, হ্যাজ টু এর পরিবর্তে ডাজ, হ্যাড টু ইউজ টু, হ্যাড টু অথবা ইউজ টু এর পরিবর্তে ডিড বসে। তাহলে একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, যদি কোনো বাক্যে এখানে কিন্তু বলা হয়নি শুধু হ্যাভ, এখানে বলা হচ্ছে কিন্তু হ্যাভ টু, আমি আবারও বলছি এখানে হ্যাভ বলা হয়নি বা হ্যাজ বলা হয়নি, হ্যাড বলা হয়নি, এখানে বলা হচ্ছে যে হ্যাভ টু, হ্যাজ টু। তাহলে এই যে আমরা প্রথম যে বাক্যটি উই হ্যাভ টু গো দেয়া, তাহলে আমাদের নিয়ম অনুসারে যে হ্যাভ টুর পরিবর্তে আমরা কী বসাবো, এই যে হ্যাভ টুর পরিবর্তে বসে কী বসাবো, এই যে হ্যাভ টুর পরিবর্তে আমরা কিন্তু বসাবো ডু। তাহলে আমরা বসালাম যে ডু। এখন কথা হচ্ছে যে এই যে বাক্যটি এটি কি কোনো নেগেটিভ, এখানে কি কোনো নেগেটিভ রয়েছে, না এখানে কোনো নেগেটিভ নয়। আমাদের প্রাথমিক যে নিয়ম যেটি, যে নেগেটিভ যেহেতু নেই, তাহলে আমরা কী করতে হবে, অবশ্যই নেগেটিভ করতে হবে। তাহলে এই যে হ্যাভটির পরিবর্তে আমরা বসালাম ডু, যেহেতু নেগেটিভ নেই তাহলে আমরা যুক্ত করবো, তাহলে ডন্ট হবে। এরপর আমাদের এই যে সাবজেক্ট যেটি রয়েছে আমরা এখানে বসালাম। এরপর শি হ্যাজ টু স্টাডি মোর, এখানে অবশ্যই কী রয়েছে, এই যে হ্যাজ টু, এখানে হ্যাজ টু, তাহলে আমরা কী বসাবো ডাজ, তাহলে আমরা অবশ্যই ডাজ বসালাম। এখানে কি নেগেটিভ রয়েছে, না এখানে কোনো নেগেটিভ নেই, কাজে আমরা কী করবো নেগেটিভ যুক্ত করবো, তাহলে কী হচ্ছে ডাজেন্ট। এরপর আমরা এই যে সাবজেক্ট যেটি রয়েছে শি, তাহলে আমরা এখানে শি বসিয়ে দিলাম। এরপর আই হ্যাড টু ওয়ার্ক হার্ড, এখানে একটু লক্ষ্য রাখবেন, এখানে এই যে আমাদের লক্ষ্য রাখুন হ্যাড টু অথবা ইউজ টু হলে আমরা এর পরিবর্তে কী বসাবো ডিড, তাহলে আমরা অবশ্যই ডিড বসালাম। এখানে কি কোনো নেগেটিভ রয়েছে, না এখানে কোনো নেগেটিভ নেই, কাজে আমরা নেগেটিভ যুক্ত করতে হবে, তাহলে কী হবে ডিডেন্ট। এরপর আমাদের যে সাবজেক্ট রয়েছে এই যে আমরা এখানে কিন্তু বসিয়ে দিলাম। এরপর ইউ ইউজ টু প্লে ফুটবল, এখানে এই যে ইউজ টু, আমাদের ইউজ টু থাকলে আমরা কী বসাবো ডিড, তাহলে আমরা এখানে ডিড বসালাম। এই বাক্যটি কি নেগেটিভ, না এখানে নেগেটিভ নেই, তাহলে আমরা কী করবো ডিডের সাথে নট যুক্ত করবো, তাহলে ডিডেন্ট। এরপর আমাদের যে সাবজেক্টটি রয়েছে ইউ বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরের নিয়মটি আমরা দেখে নিই। এর পরবর্তী যে নিয়মটি হচ্ছে কোনো বাক্যে হার্ডলি, সেলডম, ফিউ, লিটল
স্কার্সলি, সেলডম ইত্যাদি নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই উত্তরটি পজিটিভ হবে। এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আমাদের এই যে হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, স্কার্সলি, সেলডম, এই যে শব্দগুলো এগুলো মূলত নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে আমরা ইতিপূর্বে আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম যে আমাদের ট্রাক কোয়েশ্চনের বাক্যটি যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই নেগেটিভ, অর্থাৎ এফার্মেটিভ হলে নেগেটিভ আর নেগেটিভ হলে এফার্মেটিভ। তাহলে আমাদের যেহেতু এই হার্ডলি এগুলো অবশ্যই নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে আমাদের অবশ্যই পজিটিভ করতে হবে, এখানে কিন্তু নট যুক্ত করা যাবে না। এই যে হি হার্ডলি ভিজিটস আওয়ার হাউস, এই যে আমাদের কিন্তু হি হার্ডলি এই যে ভিজিটস এটি কিন্তু অবশ্যই তার পার্সন সিঙ্গুলারের কারণে আমাদের অবশ্যই এস বাই এস হচ্ছে, অথবা আমরা এই যে ভিজিট এটি কিন্তু প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে। বিধে আমরা আমাদের নিয়ম অনুসারে যেহেতু কোনো সাহায্যকারী নিয়ে আমরা সাহায্যকারী যুক্ত করবো, কি যুক্ত করবো, ডু, ডাজ, ডিডের যে কোনো একটি যুক্ত করবো। যেহেতু প্রেজেন্ট ফর্ম এবং এস বাই এস রয়েছে আমরা কী করবো, ডাজ। আর যেহেতু আমরা নট যুক্ত করবো না কেন, কারণ হচ্ছে এখানে কিন্তু হার্ডলি রয়েছে, এটি নেগেটিভ অর্থ বহন করে, কাজে আমরা এখানে কিন্তু ডাজন্ট দেইনি। এরপরে এই যে হি, আমাদের যে সাবজেক্ট যেটি রয়েছে আমরা অবশ্যই ডাজ হি বসিয়েছি। এরপর রাহমান হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এখানে একটু লক্ষ্য রাখবেন, এখানে কি কোনো সাহায্যকারী রয়েছে, অবশ্যই রয়েছে, এই যে হেজ রয়েছে। এখানে কি নেগেটিভ রয়েছে, অবশ্যই এই যে ফিউর কারণে কিন্তু নেগেটিভ অর্থ বহন করবে, কাজেই আমাদের নেগেটিভ করার কোনো প্রয়োজন নেই। আমরা হেজ বসিয়ে, সরি এখানে হেজেন্ট হবে না, আন্তরিকভাবে দুঃখিত, এখানে অবশ্যই হেজ হবে, আমি একটু মিটিয়ে দিতে চাই, এখানে অবশ্যই হেজ হবে। এরপরে এই যে রহমানের পরিবর্তে কিন্তু অবশ্যই হি হবে। আমি আবারও বলছি, এই যে এখানে হেজেন্ট হবে না, এখানে অবশ্যই হবে হেজ রহমানের পরিবর্তে কিন্তু অবশ্যই হি, যেহেতু আমরা এখানে নাউন রয়েছে আমরা অবশ্যই প্রনাউন বসাবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টি আসছে, এখন আমরা চলে এলাম 13 নম্বর নিয়মে। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি দিস, দ্যাট থাকে তাহলে এর পরিবর্তে ইট হবে, আর দিস অথবা দোজ থাকলে দে হবে। এই যে দিস এবং দোজ এগুলো কিন্তু প্লুরাল, আর এই যে দিস, দ্যাট এগুলো অবশ্যই সিঙ্গুলার। কাজেই যদি এখানে দিস বা দ্যাট থাকলে আমরা এর পরিবর্তে আমাদের এই যে সাবজেক্টের কিন্তু পরিবর্তে আমরা ইট বসাবো। আর আমাদের বাকি সবগুলো আমাদের পূর্বের নিয়ম অনুসারে। এই যে দিস ইজ আ শার্ট, এখানে কি কোনো প্রথমে আপনারা লক্ষ্য রাখবেন যে বাক্যে কোনো সাহায্যকারী আছে কিনা, হ্যাঁ অবশ্যই সাহায্যকারী আছে, কী রয়েছে, এই যে ইজ। তাহলে আমাদের কী করতে হবে, এখানে অবশ্যই নেগেটিভ কিন্তু নেই, তাহলে আমাদের অবশ্যই নেগেটিভ করতে হবে, তাহলে ইজেন্ট। এরপরে এই যে দিসের পরিবর্তে কিন্তু আমরা কী বসালাম, ইট। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দোজ আর মাই বুকস, এখানে কি কোনো সাহায্যকারী রয়েছে, অবশ্যই রয়েছে, কী রয়েছে, আর। এখানে কোনো নেগেটিভ রয়েছে না, এখানে নেগেটিভ নেই, কাজে আমরা কি বসালাম, আরেন্ট। এরপর এই যে দোজের পরিবর্তে আমরা কি বসাবো, যেহেতু আমাদের নিয়ম অনুসারে দিস বা দোজের পরিবর্তে বসে কি বসাবো, দে, তাহলে আমাদের আরেন্ট দে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 14 নম্বর নিয়মে, আমাদের এখানে 14 নম্বর যে নিয়মটি রয়েছে যে কোনো সেন্টেন্স এর সাবজেক্ট যদি আর্থ, মুন, কান্ট্রি, শিপ, রিভার, মাদারল্যান্ড ইত্যাদি থাকে তাহলে এগুলোর পরিবর্তে সি হয়। আসলে এগুলো এই যে আর্থ, মুন, কান্ট্রি, শিপ এগুলো মাতৃসুলভ অর্থ প্রকাশ করে, কাজেই আমরা এগুলোর পরিবর্তে আমরা অবশ্যই সি ব্যবহার করবো। আমরা এগুলোর পরিবর্তে কিন্তু ইট ব্যবহার করবো না, আমরা অবশ্যই কী ব্যবহার করবো, সি। এই যে দ্য মুন শাইন্স এট নাইট, এই যে শাইন, আমাদের এখানে লক্ষ্য রাখা তো এখানে কি কোনো সাহায্যকারী রয়েছে না, এখানে কোনো সাহায্যকারী নেই। এখানে কী রয়েছে, এই যে বারবার, এটি কিন্তু বারবার প্রেজেন্টের সাথে এস বাই এস হয়েছে, কাজেই আমরা কী করবো, ডাজ। যেহেতু এখানে নেগেটিভ নেই তাহলে আমরা কী করবো, নেগেটিভ যুক্ত করবো, ডাজেন্ট হয়েছে। এরপর আমরা এই যে দামুনের পরিবর্তে আমাদের কথা অনুযায়ী আমাদের নিয়ম অনুসারে কী বসাবো, সি, এখানে কিন্তু ইট বসাতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 15 নাম্বার, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি এইদার অফ অথবা নেইদার অফ ইত্যাদি থাকে তাহলে এর পরিবর্তে দে বসে। যদি এইদার অফ থাকে, আমি আবারও বলছি, যদি এইদার অফ অথবা নেইদার অফ যদি থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের উত্তরে কিন্তু অবশ্যই দে বসাবো। এই যে এইদার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, একটি বিষয় লক্ষ্য রাখবেন, এখানে এইদার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, এই যে এখানে কোনো সাহায্যকারী রয়েছে, অবশ্যই রয়েছে, কী রয়েছে, এই যে ওয়াজ। কিন্তু ওয়াজ এখানে কি নেগেটিভ রয়েছে না, এখানে কোনো নেগেটিভ নেই, তাহলে আমাদের কথা অনুসারে কিন্তু এখানে ওয়াজেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হয়েছে, ওয়ারেন্ট। কিন্তু এটা কেন হয়েছে, এটির প্রথম কথা হচ্ছে যে এখানে এইদার অফ যদি থাকে তাহলে এটি কিন্তু সিঙ্গুলার অর্থ প্রকাশ করে, এই কারণে এখানে কিন্তু ওয়াজ হয়েছে। কিন্তু আমরা আমাদের নিয়ম অনুসারে কিন্তু এইদার অফের পরিবর্তে আমরা কী বসাবো, এই যে দে, তাহলে আমরা এই যে দে এটি কিন্তু সিঙ্গুলার নয়, এটি অবশ্যই প্লুরাল, তাহলে আমাদের এই যে ওয়াজের কিন্তু প্লুরাল হচ্ছে ওয়ার, সেই কারণে আমরা এখানে কিন্তু প্লুরাল ওয়ার বসিয়েছি। আমি আবারও বলছি, এখানে যদি ইজ থাকতো তাহলে আমরা কিন্তু এখানে ইজ বসানো যাবে না, কারণ ইজের প্লুরাল হচ্ছে আর, তাহলে আমরা অবশ্যই আরই বসাতে হবে, কারণ দের সাথে কখনো ইজ হয় না, দের সাথে অবশ্যই আরই হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আমি আবার বলছি, যদি এই দ্বার অফ অথবা এই দ্বার অফ তাহলে আমরা অবশ্যই দে বসাবো। এই নিয়মটি কিন্তু প্রায় এভরিবডি বা সামবডি, এনিবডি, নো ওয়ান, এনি ওয়ান এই নিয়মের সাথে
সিমিলার। আমি আবারও বলছি, যদি এই দ্বারফ থাকে তাহলে আমরা অবশ্যই কী বসাবো, এর পরিবর্তে দে। আর এই যে সাহায্যকারী যেটি রয়েছে বা অক্সিলারি যেটি রয়েছে, আমরা সেটি অবশ্যই প্লুরাল। এই যে ওয়াজের কিন্তু প্লুরাল হচ্ছে ওয়ার, ইজের প্লুরাল কিন্তু আর, হেজের প্লুরাল কিন্তু হ্যাভ। কাজে আমরা সেই বিষয়টি লক্ষ্য রেখে আমরা কিন্তু করেছি। এই যে এখানে কোনো সাহায্যকারী, এখানে অবশ্যই সাহায্যকারী রয়েছে, কিন্তু এখানে সাহায্যকারী আমরা কিন্তু ওয়াজের পরিবর্তে কী বসেছি, ওয়ার, কারণ এটি প্লুরাল। এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ নেই, তাহলে আমরা কী করেছি, যে নেগেটিভ করেছি, ওয়ারেন্ট হয়েছে। এরপর আমরা এই দ্বারফের পরিবর্তে আমরা কী বসেছি, দে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 16 নম্বর যে নিয়মটি রয়েছে, 16 নম্বর যে নিয়মটি রয়েছে, প্রদত্ত সেন্টেন্সটি যদি কমপ্লেক্স হলে প্রিন্সিপাল ক্লোজে টাগ করতে হচ্ছে। আপনারা যদি প্রিন্সিপাল ক্লোজ সম্পর্কে নাও বুঝেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রিন্সিপাল কথা হচ্ছে যে, মনে করেন এই যে একটি বাক্য রয়েছে, এই যে এখানে কিন্তু দুটি বাক্য রয়েছে, একটি হচ্ছে ইউ ইফ ইউ ওয়ান্ট, আর একটি হচ্ছে আই উইল হেল্প ইউ। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, এই যে ইফের কারণে ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ যদি তুমি চাও, এখানে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, অর্থাৎ করেনি, কারণ আরও একটু জানার ইচ্ছা জাগে। কাজে ইফ ইউ ওয়ান্ট এখানে এই বাক্য দ্বারা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করেনি। কিন্তু আমরা এই বাক্য ছাড়া এই বাক্যের অর্থ প্রকাশ করবে না। কিন্তু আমি যদি এই বাক্যগুলি এটি যদি বাদ দিই, আমি শুধু বলি যে আই উইল হেল্প ইউ, অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব, এখানে কিন্তু আমি এই বাক্য ছাড়া, প্রথম বাক্য ছাড়া আমি এই 2 নম্বর বাক্যটি অবশ্যই সুন্দরভাবে অর্থ প্রকাশ করেছে, এখানে কারো সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই বাক্যের এই ইফ থাকার কারণে এই বাক্যের অর্থ প্রকাশ করতে হলে সুন্দরভাবে আমাদের এই বাক্যের ডিপেন্ড করতে হবে, এবং এই বাক্যের অর্থ বুঝে কিন্তু এই বাক্যের অর্থ করতে হবে। কাজে আপনারা কী করবেন, যে বাক্যে প্রিন্সিপাল, অর্থাৎ যে বাক্য সুন্দরভাবে তার নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে, অর্থাৎ স্বাধীন হয়ে নিজে অর্থ প্রকাশ করতে পারে, আমরা সেই বাক্যের আমরা টাগ করব। এই যে আমরা ইফ ইউ ওয়ান্ট, আমরা এই বাক্যের করিনি, আমরা করব এই যে আই উইল হেল্প ইউ। এই যে এখানে লক্ষ্য রাখবেন, এখানে উইল রয়েছে, এখানে কোনো সাহায্যকারী রয়েছে আমাদের পূর্বের নিয়ম অনুসারে, এখানে কোনো সাহায্যকারী রয়েছে, অবশ্যই রয়েছে, কী রয়েছে, উইল। এখানে কি কোনো নেগেটিভ রয়েছে, না, এখানে কোনো নেগেটিভ নেই। কাজে আমরা কী করবো, নেগেটিভ করতে হবে। তাহলে উইল নটের সঙ্গে রয়েছে ওয়ান্ট, এরপর এখানে কিন্তু আই হবে, এখানে অবশ্যই ওয়ান্ট আই হবে, সরি, আই উইল হেল্প ইউ, এখানে কিন্তু অবশ্যই কী হবে, আই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই বাক্যটির করিনি কেন, কারণ হচ্ছে আমরা এটি কিন্তু স্বাধীন নয়, আমরা এই যে স্বাধীন যেটি সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করেছে, আমরা সেই বাক্যটির কিন্তু অর্থ প্রকাশ করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসলে টাগ কোয়েশ্চনে অনেক নিয়ম রয়েছে, আমি 16টি নিয়ম সবচেয়ে বেশি ব্যবহৃত, এবং এই নিয়ম থেকেই বেশিরভাগ পরীক্ষা আসে। আশা করি আপনারা এই নিয়মের পরীক্ষা পাবেন। আর অনেক নিয়ম রয়েছে, আমি সবগুলো দিচ্ছি না, কারণ অনেকগুলো নিয়ম স্মরণ রাখাও খুবই কষ্টসাধ্য। আর আর আমাদের যেহেতু পরীক্ষা মোটামুটি এই নিয়মের ভিতরেই আসবে, আমরা অবশ্যই ইনশাল্লাহ পারবো। তাছাড়া আমি পরবর্তীতে অবশ্যই প্র্যাকটিস করাবো, বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ, তবে এখন না, পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। আপনারা আমার ভিডিওটি দেখুন, এবং যদি কোনো প্রকার ভুল হয় অবশ্যই আপনারা ভুল ধরিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।